দেখলাম যে 2010 সাল থেকে হিসাব নিয়ে দেখলাম যে কোনো বছরই মার্চের আগে সবগুলো বই যায়নি, এবং কোনো বছর দুই একটি বছর জুন বা জুলাই পর্যন্ত গিয়েছিল, আর কোনো বছর এপ্রিল পর্যন্ত গিয়েছিল, দু একটা বছর, কিন্তু আর প্রত্যেক বছর মার্চ পর্যন্ত গিয়েছে। কিন্তু আমাদের সমস্যা তো আমি জানি না, আমাদের তো আরো অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে আছে, কিন্তু যেটা কেউ লক্ষ্য করেনি সেটা হলো আর কোনো বছর এই প্রথম সবগুলো টেক্সট বই, যে অনুষ্ঠানে আমি গিয়েছিলাম সেই অনুষ্ঠান তো পাঠ্য বই কবে ছাপা হবে এটার অনুষ্ঠান ছিল না। সেই অনুষ্ঠান ছিল দুটো কারণে, দুটো টিপ দিতে হয়েছে আমার। একটা টিপ দিয়েছি যে সবগুলো পাঠ্য বই অনলাইনে চলে গেছে প্রথমবারের মতো, সারা দুনিয়ার যে কেউ দেখতে পারে। দ্বিতীয়টা হলো যে এমপিওভুক্ত শিক্ষকদেরকে এতদিন অনেক দুর্নীতি হতো ওই যে টাকা পয়সা পাঠানোর ব্যাপারে, এটা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে চলে 4 লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদের। ওইটা ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের খবরে সব পুরোটাই দেখলাম যে পাঠ্য বই বেরোচ্ছে না, পাঠ্য বই নেই। অনুষ্ঠানের আসল বিষয়বস্তু যেটা ছিল সেটা খুব গুরুত্ব দেয়নি। আর এখানে সাংবাদিকরা আবার মানে পাঠ্য বই নিয়েও যেটা আলোচনা হচ্ছে, কয়েকটা পত্রিকায় আমি বেশি সময় পাই না, আর এই যে এত ঝামেলার মধ্যে তো পত্রিকা পড়ার সময় নেই, সোশ্যাল মিডিয়া তো দূরের কথা। সোশ্যাল মিডিয়া শুনেছি অনেক কি বলে সমালোচনামূলক, যে সব কিছুই খারাপ হচ্ছে, কিন্তু পত্রিকাগুলোতে দেখেছি পাঠ্য বই সম্বন্ধে। আমি আগেই বলেছিলাম যে আমরা খুব দ্রুত করেছি, কম সময়ের মধ্যে পরিমার্জন হয়েছে, বড় কিছু জিনিস পরিমার্জন করেছি। তার মধ্যে দেখলাম বেশ কয়েকটা পত্রিকায় উঠেছে যে রংপুরের আবু সাইদের মৃত্যু তারিখ ইংরেজি ভার্সনে 17 জুলাই দেওয়া হয়েছে, কিন্তু বাংলা ভার্সনে সঠিকভাবে 16 তারিখ দেওয়া হয়েছে। এটা হলো নিউজের হেডলাইন। কিন্তু এইবারে পাঠ্যপুস্তকগুলোর আমি মনে করি বিষয়বস্তুর দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, 50 বছর ধরে যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছিল, বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তি অভ্যুদয় কিভাবে হলো, আর কি ভূমিকা ছিল, এটা নিয়ে 50 বছর ধরে কত বিতর্ক হয়েছে। এবং এবারে টেক্সট বইতে, প্রত্যেকটা ক্লাসের টেক্সট বইতে বা বাংলা পরিচয় 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত, এখানে খুব সংক্ষিপ্ত আকারে হলো এগুলো নিয়েই লেখা হয়েছে। এটা তো সবচেয়ে, আমি আশা করেছিলাম এবং সেদিনও বলেছিলাম যে আমি আশা করেছি এটা নিয়েই সবচেয়ে প্রাণবন্ত জ্ঞানগর্ভ একটা বিতর্ক আমি আশা করেছিলাম। কিন্তু কোনো সম্পাদকীয়, কোনো উপসম্পাদকীয়, কোনো বিশেষজ্ঞ পর্যায়ে এ নিয়ে একটি লেখাও এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। যদি হতো তাহলে আমি খুশি হতাম এই কারণে যে আমি অনেকবার বলেছি যে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এবছর আমরা খুব দ্রুতভাবে করেছি, কিন্তু ভুল ত্রুটি আলোচনা হলে তাহলে যদি আসলেই সত্যিকার ভুল ত্রুটি থাকে, আগামীতে আমরা না থাকলেও ওদের পরিমার্জনের সুযোগ থাকবে। কিন্তু কেন এই নীরবতা আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, আমি এখন সরকারি কর্মচারীদের বেতন ভাতা তো কয়েক বছর পর মূল্যস্ফীতি হলে বাড়ানো হয়। এখন সেখানে সব ধরনের সরকারি কর্মচারী আছে, শিক্ষকরা আছে, স্বাস্থ্যকর্মী আছে। এগুলো তো খুবই জটিল বিষয় এবং খুবই স্পর্শকাতর বিষয়। এগুলোতে আমি নিজে ওই যে বললাম 50টা 55টা পাবলিক বিশ্ববিদ্যালয়, 55টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এখন আমার মাথায় তো ওগুলো
বাইরে আর কিছু। তার মধ্যে ওই যে এমপিওভুক্ত শিক্ষকদের সম্বন্ধে চিন্তা করছি, ওদেরকে যে অনলাইনে, তাদেরকে যে অনলাইনে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থাই ছিল না, যেটা কেন্দ্রীয়ভাবে তাদেরকে পদায়ন করা হতো 1916 সাল থেকে। আমরা প্রজ্ঞাপন দিয়েছি যে এবছর থেকে অনলাইন ভিত্তিক তাদেরকে তাদের জ্যেষ্ঠতা, কর্মস্থলের দূরত্ব এবং নারী না পুরুষ সেই হিসাবে স্বয়ংক্রিয়ভাবে তাদের বদলির ব্যবস্থা করা হবে। ছোট ছোট কিছু এগুলো রিফর্ম, ছোট ছোট কিছু রিফর্ম আমি নীরবে করে যাচ্ছি, এগুলো কেউ রিপোর্টও করছে না, কেউ বেশি জানেও না, কিন্তু আমি এত ঝামেলার মধ্যে ওগুলো করছি। তার মধ্যে আবার এখন যদি মহার্ঘ ভাতাকে কোথায় বাড়াচ্ছে টাড়াচ্ছে সব কিছু নিয়ে মাথা ঘামালে তো আমি পাগল হয়ে যাবো, এটার ভিতরে আমি ঢুকিনি। আমার যেটা প্রশ্ন সেটি হলো স্যার, সম্প্রতি সময়ে আপনি জানেন যে নেদারল্যান্ডের সহায়তায়, আর্থিক এবং কারিগরি সহায়তায় 100 বছরের একটি ডেল্টা প্ল্যান আপনারা মানে এই গত সরকার করে গেছে। তাহলে কি সেই পরিকল্পনাটা এখন কি স্যার মানে বাতিল হলো কিনা বা সেটা অকার্যকর কিনা? না না না, আমি তো শুধু সেই পরিকল্পনার কথা বলছি না, আমি শুরু করেছিলাম 1959 সালের 7 ভলিউমের ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প, 7 ভলিউমের রিপোর্ট। আমি আমার মন্তব্য ছিল যে ব্যক্তিগতভাবে একটি মন্তব্য করেছিলাম এখানে এই ছোট একটা প্রকল্পের আলোচনাতে গিয়ে, এবং প্রধান উপদেষ্টা সেই মত শেয়ার করেন। সেটা হলো যে এই সবগুলো আবার পর্যালোচনা করা উচিত, এবং এর কোনোটাতেই আমরা যে এই পরিবেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভুক্তভোগী দেশ, এবং নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কি হবে, সেটা কিন্তু এগুলোর ভিতর অত নাই। 100 বছরের পর দেখবেন ঠিক আছে, কিন্তু আমাদের অন্তত 30-40 বছরের একটু মধ্য বা মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 100 বছরে বাংলাদেশ কোথায় যাবে, এটা সবচেয়ে বড় যে জলবায়ু বিশেষজ্ঞ সেও বলতে পারবে না হিমালয়ের গ্লেসিয়ার কোথায় যাবে। আর বাংলাদেশের যে কারণে আগেই বললাম যে বিশেষজ্ঞরাও কখনো একমত হতে পারে না, কারণ এই পদ্বীপাঞ্চল সারাক্ষণ ভাঙা গড়া হতে থাকে এবং নদীগুলো সবসময় পথ পরিবর্তন করতে থাকে। অনেকের কি এটা জানা আছে যে যমুনা নদী, যে আমাদের যে সবচেয়ে বড় পানি যেখান দিয়ে আসে, এই যমুনা নদীর এখনো পরিপূর্ণ বয়স হয়নি, এটা এখনো শিশু না, তরুণ। কারণ আসল তো ছিল ব্রহ্মপুত্র নদী, একটা ভূমিকম্পের ফলে 100-150 বছর আগে, 150 বছর একটা নদীর জন্য তরুণ বয়সী এখনো। এটার যে তলটা, এটা কিন্তু ওই যে পশ্চিম দিকে এখনো ঢালু, যে কারণে সব ভাঙনগুলো হয় সিরাজগঞ্জের দিকে, মানে এখনো ওই স্থিতিশীল হয়নি। এই সবচেয়ে বড় নদীরই যদি এই অবস্থা, তাহলে ছোটখাটো নদীগুলো যে প্লেনে যাওয়ার সময় দেখা যায় ঘুরছে এরকম করে করে, কোথায় গিয়ে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয়। কাজেই আমি এর সম্বন্ধে কিছু জানি না স্যার। আমি সারাক্ষণ এই প্রথমে 55টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেগুলোর অভিভাবক শূন্য ছিল, এগুলোকে ভালো একাডেমিক রেকর্ডের এবং মৃদুভাবে দলীয় ভাবে সক্রিয় না, মৃদুভাবে তো কোনো না কোনো দলে থাকতেই হয়, সেরকম মানুষকে খুঁজে খুঁজে বসিয়ে 55টা বিশ্ববিদ্যালয়কে শান্ত করেছি। এখন নতুন করে দেখা দিয়েছে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো ট্রাস্ট পরিচালনা করে, এগুলো ট্রাস্টি বোর্ডের মালিকানা, এগুলো শুধু সরকার অনুমোদন দিয়েছিল। কেন এত 55টাকে অনুমোদন দিয়েছিল সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আইনিভাবে সরকার শুধু ইউজিসি মাধ্যমে ওদের কোন কোন সাবজেক্ট পড়াতে হবে সেটার অনুমোদন দেয়,
আর রাষ্ট্রপতি ওদের ওদের ট্রাস্টি বোর্ডের যে প্রস্তাব সেখান থেকে ট্রেজারার ভিসি প্রভিসি তৈরি করে। এখন এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অস্থিরতা পরে স্থিতিশীল অবস্থায় আসার পরে একটা করে এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেগুলো আসলে শিক্ষা মন্ত্রণালয়ের কিছুই করার নাই, কারণ এগুলো তো ট্রাস্টি প্রাইভেট ট্রাস্টি বোর্ড, সেখানে এখন সব ট্রাস্টিরা যদি চলে যায় বা বের করে দেওয়া হয় এবং রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত ভিসি প্রভিসি ট্রেজারার সব চলে গিয়ে তারপর যদি ছাত্ররা বলে আমরা কি করবো আমরা কোথায় যাব, তাহলে তো বড় একটা সংকট। এটা ওই পাবলিক বিশ্ববিদ্যালয় সামলানোর থেকেও আরো অনেক বড় আইনি সংকট। কারণ যে কোনো ট্রাস্টি বোর্ড যদি একবার অচল হয়ে যায়, এটা তো শুধু আইনিভাবে এর ফয়সালা করতে হয় হাইকোর্টে গিয়ে, কোর্টে গিয়ে, কিন্তু ছাত্ররা মনে করে শিক্ষা, কাজে শিক্ষা উপদেষ্টা সঠিক করে দেবেন, আপনি তো আছেন, আপনি ছাড়া কার কাছে যাব। এটা চলতে থাকলে তো আমি কোথায় যাব আমি জানি না। তাছাড়া তো আর সবকিছু আছেই, এগুলো তো সারাদিন প্রত্যেকদিন ওঠেই পাঠ্যপুস্তক কবে বেরোবে,